রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণের সরকারের দায় করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তাকে ছেড়ে দিয়ে সরকার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, না হলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হতো। রিপোর্ট করেছেন চকর মালিথা। দলের ঢাগুরির পর সম্মেলন রাজধানীর ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের 7ম এই সম্মেলনে প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে থেকে আসা শ্রমিকের বক্তব্য মনোযোগ শোনেন বিএনপি চেয়ারপারসন। এই সরকার জনসমর্থনহীন এমন দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ গুম খুনের পথ বেছে নিয়েছে। আবু বকর সিদ্দিকী সাহেবকে দিনে দুপুরে কিভাবে গুম করা হলো, এই অবৈধ সরকার এই ভদ্র ছেড়ে দিয়ে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, আর না হলে এর থেকেই শুরু হতো এই সরকারের আন্দোলন। যাচাই করতে নিরপেক্ষ দাবি বেগম জিয়ার। সংবিধান দেন আর যতই ইচ্ছা করেন একদলীয় ওই সাথে সাথে নিয়ে আজীবন ক্ষমতায় থাকা, কিন্তু আপনাদের হাতময় নিতেই হবে। বেগম খালেদা জিয়া বলেছেন যে যতই চেষ্টা করুক বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্রেই কাজ হবে না। বাংলাদেশকে কেউ দমিয়ে রাখতে পারবে না, বাংলাদেশ কখনো পিছনে থাকবে না। সীমান্ত ছাড়া মধ্যে আর কোন এমন দাবিও গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, সুনির্দিষ্ট মোটিভ দিয়ে নিখুঁত পরিকল্পনায় অপহরণ করা হয়েছিল বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে। ঘটনার পর থেকে তার পরিবারের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তদন্ত কমিটির মুখপাত্র। রিপোর্ট করেছেন এনামুল কবির। বৃহস্পতিবার রাতে আবু বকর সিদ্দিককে উদ্ধারের পর থেকেই তার সেন্ট্রাল রোডের বাসায় পুলিশ প্রহরা, আর চারপাশে নজরদারিতে সাদা পোশাকে গোয়েন্দারা। দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার অফিসে তদন্তের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন তদন্তকারী পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা। রিজওয়ানা হাসানের দায়ের করা মামলার তদন্ত করছে ফতুল্লা থানা পুলিশ। নারায়ণগঞ্জের আদালতে 170 ধারায় নেয়া আবু বকর যাচাইছেন কর্মকর্তা। ঘটনা অনুসারে ডিএমপির গোয়েন্দা প্রধান শেখ মারফতিতে পুলিশ সদর দপ্তর গঠিত তদন্ত কমিটিও করছে ছায়া তদন্ত। দীর্ঘদিনের পরিকল্পনার ফসল হিসেবে কাজটি করেছে, তারা একটা মোটিভ নিয়ে কাজটি করেছে এবং এই কাজটি তারা অত্যন্ত নিপুণতার সাথে করেছে এটি, এবং তারা সেই ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রেখে আমরা তদন্ত করছি। আবু বকর সিদ্দিকের ড্রাইভার ছাড়াও তার প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নিয়েছেন তদন্ত কর্মকর্তা। এখনো উদ্ধার করা যায়নি অপহরণে ব্যবহৃত গাড়ি ও অস্ত্র। ওনাকে উদ্ধার করা হয়েছে, তো এখন ওনারা যতটুকু ইনসিকিউর ফিল করেন এবং তাদের ইনসিকিউর সেন্স অফ সিকিউরিটি আনার জন্য, ফিরিয়ে আনার জন্য যতটুকু যে ধরনের নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন সবই আমরা করব। পুলিশ ও গোয়েন্দাদের কাছে বিভিন্ন সময়ে রেজওয়ানা যেসব তথ্য দিয়েছেন তা যাচাই বাছাই করছে অনুসন্ধান কমিটি। ফতুল্লার যে ফিলিং স্টেশনের সামনে থেকে আবু বকর সিদ্দিককে অপহরণ করা হয়, দুপুরে সেই ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ধানমন্ডি মাঠে অবৈধ স্থাপনা নির্মাণ না করে সবার জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাবা। তাদের অভিযোগ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড নিজেদের স্বার্থে স্থাপনা তৈরি করে আদালতের নির্দেশ অমান্য করছে। তবে ক্লাবের দাবি, বাণিজ্যিক স্থাপনা নয়, তৈরি হলে টেনিস, বাস্কেটবল এবং ব্যাট। ধানমন্ডি নম্বরের পাশে প্রায় 20 বিঘার এই মাঠে সমস্ত স্থাপনা নির্মাণ করা হচ্ছে এমন অভিযোগ এনে প্রতিবাদে সোচ্চার পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। তাদের দাবি, প্রায় 2.5 বছর ধরে মাঠে স্থাপনা নির্মাণের অজুহাতে কাউকেই ঢুকতে হচ্ছে না। কোনো স্থাপনা নির্মাণ করে না। হাইকোর্টের এমন নির্দেশনা থাকার পরও শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড মাঠ দখল করে নির্দেশ অমান্য করায় খেলাধুলা পরিবেশ নষ্ট হচ্ছে। সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে নোটিশ লাগিয়ে মাঠটিকে অবরুদ্ধ নিশ্চিত করা হয় এবং ক্লাবের লোকজন ছাড়া গত 2.5 বছর ধরে কোন শিশু, কিশোর, যুবক, যুবতী এই মাঠটিতে খেলার কোনো প্রয়োজনে প্রবেশ করতে পারে তো নাই, বরং ওই মাটিতে হাঁটার জন্য, পদচারণা করার জন্য পদক্ষেপ রাখতে পারেনি। তবে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ প্রত্যাখ্যান করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক অর্থায়নে 2টি টেনিস কোর্ট, 1টি বাস্কেটবল কোর্ট, 2টি ব্যাডমিন্টন কোর্ট ও 4টি আন্তর্জাতিক মানের প্র্যাকটিস সহ খেলাধুলার সুবিধা ব্যবস্থা ইতিমধ্যে নিশ্চিত করা হয়।
পরিবেশবাদীরা বলছে আপাতত প্রয়োজনের সুন্দর কথা বলে স্বার্থবাদীরা পরিবেশ ধ্বংস করছে, প্রতিবাদ করায় হুমকি আসছে তাদের ওপর। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। তিস্তার পানি সংকটে প্রতি একরে ৩০০ টাকার সেচ খরচ বাড়িয়েছে ঢাকায়। ক্ষেতের ফসল বাঁচাতে বাড়তি খরচ করতে হয়েছে সেচ প্রকল্প এলাকার। মেহেদী হাসান সবুজের তোলা ছবিতে নীলফামারীর প্রতিনিধি আনোয়ারুল ইসলাম প্রধানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করেছেন সঞ্জয় চাকি। তিস্তা ব্যারেজের উপর থেকে দেখলে মনে হয় দুপাশে পানি, কিন্তু গতি নেই। বন্ধ করে যানের প্রবাহ চালু রাখা হল। ভাটির নদী মৃত। যেসব এলাকায় এ সময় পানি বয়ে যেত সেসব এলাকা এবার পানি শূন্য। আমি গত 2 বছর আগে এখানে দেখি পানি ছিল, গত 2 বছর আগে। এবারে দেখি যে পানি নাই। পানি না থাকার কারণে এখানে যে চাষাবাদ গুলো হয় সেগুলো অনেকটাই হচ্ছে না। পুরোটা চর পড়ে গেছে। হ্যাঁ, পুরোটাই চর পড়ে গেছে। কম পানির কারণে তিস্তা সেচ এলাকার যেসব কৃষক ক্যানেলের পানির আশায় ছিলেন তারা পড়েছেন বিপাকে। যে পরিমাণ পানি দিচ্ছে ওই পরিমাণে আর কি আবার ভালো হবে না, মানে কৃষকের চাহিদা পূরণ হচ্ছে না আর কি। ধানের সমস্যা তো এই যে থোপায় না, পোকা আছে, আরো বিপাকে যারা পানি দেওয়ার কথা বলে কৃষকদের কাছ থেকে নিয়েছিলেন, তারপরও তারা দেননি সেচের পানি। আমি কৃষকের কাছ থেকে 2 লাখ টাকা ওঠাছি, ওটা 30,000 টাকা খরচ করছি, আর 2 লাখ টাকা ওখানে অফিসে আমি জমা করছি। এখন কৃষক তো 4 টাকা আমাকে ধরছে, কিন্তু হয় এই বেটা তুই টাকা দে, ফেরি দে, কিন্তু নাইতে পানি দে। যারা বাধ্য হয়ে শ্যালো ইঞ্জিনের সেচ দিয়ে ফসল রক্ষা করেছেন তাদের খরচ বেড়েছে। 1 একর জমি চাষ করতে আপনাদের 800 টাকা, 1000 টাকা, সেখানে আমরা 8000 টাকা লাগতেছে। তাহলে আমরা মনে করেন যে কেন লাগছে, আরো ডিএল খরচ হচ্ছে। কিন্তু যদি তিস্তার পানি পেত তাহলে আপনার তো 500-600 টাকা বা 800 টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন তিস্তার পানি ঠিকমতো না পাওয়ার কারণেই কৃষকদের নানামুখী সংকট বেড়েছে। মার্চ এপ্রিলে 6.5 থেকে 7,000 কিউসেক পানি পাওয়া যেত, সেখানে এই বছর এই সময়ে 550 থেকে 600 কিউসেক পানি পাওয়া যাচ্ছে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। পানি ছাড়া হয়েছে, তবে পানি কদিন থাকবে তা নিয়ে চিন্তায় কৃষকরা। ব্যারেজের নিচে এই যে সামান্য পানির স্তর দেখা যাচ্ছে, এই পানি ব্রিজের ওপার থেকে চুইয়ে আসা পানি। গত কয়েকদিনে তিস্তা নদীতে যে পানির প্রবাহ বেড়েছে, এপারে সরকারি কর্মকর্তারা বলছেন এই পানি ওপারে বৃষ্টির কারণে জমা এবং ওপার থেকে চুইয়ে আসা পানি। কিন্তু এলাকার কৃষকদের মতো সরকারি কর্মকর্তারাও আশা করেন যে ভারত তিস্তার পানির ন্যায্য হিস্সা দেবে। এরকম প্রকৃতির উপর ভরসা করে পানি নিয়ে যেন এদেশের কৃষকদের বাঁচতে না হয়। সঞ্জয় চাকি, চ্যানেল আই, তিস্তা ব্যারেজ প্রকল্প, হাতিবাঁধা, লালমনিরহাট। তিস্তার একতরফাভাবে প্রতিবাদে সিপিবি তিস্তা অভিমুখে লং মার্চ শেষ হয়েছে। লালমনিরহাটের হাতিবাঁধার ধোয়ার অনুষ্ঠানে সমাবেশ। মেঘনা লাভলির রিপোর্ট। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর পরে তিস্তা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত 4র্থ বৃহত্তম নদী। পানি ব্যবহার করে বাংলাদেশের ভেতরে রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলার 7,50,000 হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার লক্ষ্যে তিস্তা ব্যারেজ প্রকল্প তৈরি করা হয়েছিল। প্রথম শুষ্ক মৌসুমে তিস্তা ব্যারেজ অকার্যকর হয়ে পড়েছে, নদী পরিণত হয়েছে ধুধু বালুচরে। ভারত একাকীভাবে এটা পানি প্রত্যাহার করে নিয়েছে, যার ফলে পানির অভাবে আমাদের দেশের কৃষকেরা আবাদ করতে পারতেছে না। এবং আমি নিজেও একটা কৃষক পরিবার থেকে, তো আমি বুঝতে পারছি এখানে আমার বাবা কিরকম সমস্যার সম্মুখীন। পানির জন্য আবাদ করতে পারতেছে না, পানির জন্য থাকতেছে না, সব পড়ে যাচ্ছে, গরম হচ্ছে বেশি, এই জন্য আমরা সকলে পানি চাই। তিস্তা বাঁচাতে 17 এপ্রিল ঢাকা থেকে নীলফামারী তিস্তা ব্যারেজ অভিমুখে লং মার্চ শুরু করেছে সিপিবি ও বাসদ। যে বৈধ আমাদের দাবি, আমাদের প্রাপ্য যে পানিটা আমরা এক্ষেত্রে সরকার সম্পূর্ণ আজকে সরকার আমরা দাবি করব তাদের নজন্য পররাষ্ট্র পরিত্যাগ করে বাংলাদেশের স্বার্থে ওভাবে লং মার্চে অংশ নিয়েছে উত্তরাঞ্চলের প্রতিটি জেলার কৃষক সহ সাধারণ মানুষ। তারা বলছেন আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায় না হওয়া পর্যন্ত। আমাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি থাকবে এই কর্মসূচির মধ্যে ঢাকা রাজনৈতিক নেতৃবৃন্দ, পানি বিশেষজ্ঞ, বিভিন্ন বিশেষজ্ঞ পর্যায়ের লোকজন শুনবেন
এইখান থেকে আমরা পরবর্তী আরো কর্মসূচি ঘোষণা। অতীতে শীতমুখে 30,000 পানি প্রবাহিত হলে 62 কিলোমিটার উজানে গজলডোবা ব্যাজে প্রথম বাংলাদেশে 4,000 কিউসেক পরিস্থিতি এই প্রভাব কমে বর্তমানে সর্বনিম্ন থেকে কমে দাঁড়িয়েছে। এতে তিস্তা অববাহিকার আরো উপজেলার 65,000 হেক্টর জমি শুকিয়ে গেছে। তিস্তা পানি ন্যায্য আদায়ে শুধু সংগঠনই সোচ্চার হতে শুরু করে সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সহ এই অঞ্চল তিস্তার পানি হিসা আদায় না হওয়া পর্যন্ত তা আন্দোলন চালিয়ে যাবেন। রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। জুন মাসের মধ্যে মূল পদ্মা সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়ার কথা জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য আগামী বাজেটে 6,000 কোটি টাকা বরাদ্দ থাকবে। পদ্মা সেতু নির্মাণে টাকা কোনো সমস্যা নয় বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। মোহাম্মদ মামুনের তোলা ছবিতে রিপোর্ট করছেন পরাগ কাসেম। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবের দিকে এগুচ্ছে বলে আত্মবিশ্বাস সরকারের। দুপুরে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের জায়গা পরিদর্শন করেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা অ্যাপ্রোচ রোডের নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন যোগাযোগ মন্ত্রী। 2.5 মাসের মধ্যেই মূল সেতু নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। অ্যাপ্রোচ কিন্তু আমরা করে ফেলছি, অনেক দূর এগিয়ে গেছে এবং সব প্রস্তুতি আমাদের সম্পন্ন। ইনশাল্লাহ জুন মাস থেকে আমাদের কার্যাদেশ দেওয়ার পর থেকেই আমাদের মূল সেতু নির্মাণ কাজ, এর পরপরই আমাদের নদী শাসন, এই দুটো হলো মূল কাজ। এই দুটো কাজ শুরু হবে, 18 মধ্যভাগে শেষ হবে। আমাদের অর্থায়নের কোনো সমস্যা নেই। আর সব টাকা তো আমরা 1 বছরে করব না, 3-3.5 বছরে এই টাকা খরচ হবে। আগামী জুনে যে বাজেট হবে সেই বাজেটে নেক্সট ইয়ারে যে টাকা লাগবে সেটা বরাদ্দ থাকবে। স্বপ্নের এই সেতু নির্মাণে অর্থ কোনো বাধা নয় বলে জানান পরিকল্পনা মন্ত্রী। আমাদের আজকে জাতীয় রাজস্ব আহরণের পরিমাণ কত বছরে 1,25,000 কোটি টাকা। এই প্রকল্পে কত টাকা লাগবে আমার আগামী বছর বাজেটে? 6,000 কোটি টাকা। 1,25,000 কোটির মাঝে 6,000 কোটি টাকা কত পার্সেন্টেজ? নট পার্সেন্টেজ এত। এই অবিশ্বাস কেন? সুতরাং অর্থের যে কথাটি বারবার আসছে এখানে কোনো বিষয় নয়। পদ্মা সেতু নির্মাণের সাথে সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণ, হুকুম দখল, ভূমি উন্নয়ন এবং পুনর্বাসনের কাজ শেষের দিকে বলে জানিয়েছে সরকার। পরাগ আজিম, চ্যানেল আই, জাজিরা, শরীয়তপুর। অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কৃষিতে তথ্য প্রবাহ বাড়ানোর উপর জোর দিয়েছেন সরকারের মন্ত্রী, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুধীচন্দ্রা। তারা শিক্ষা কারিকুলামে কৃষি সাংবাদিকতার কোর্স জোরদারের পাশাপাশি কৃষির জন্য বিশেষায়িত টিভি চ্যানেলের সুপারিশ করেছেন। বিস্তারিত সঞ্জয় জাকির রিপোর্টে। দেশের 75% মানুষ এখনো কোনো না কোনোভাবে কৃষির উপর নির্ভরশীল। শুধু কৃষিকাজে যুক্ত প্রায় 52 লাখ পরিবার অংশ আসে কৃষি থেকে। সাম্প্রতিক সময়ে কিছুটা পরিবর্তন হলেও এখন গণমাধ্যমে কৃষি অনেকটাই উপেক্ষিত বলে মনে করেন বক্তা। ফিল্ড টেস্ট ছাড়া যেন আমরা অবশ্যই ইনফরমেশনগুলো কৃষকদের কাছে না দিই। এগ্রিকালচার শো হতে পারে, এটা শো হওয়া উচিত। দরিদ্র বান্ধব কৃষি উন্নয়ন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সেমিনারে বলা হয়, অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষি সাংবাদিকতাকেও গুরুত্ব দিতে হবে। ক্যাটালিস্ট এবং সমষ্টির পক্ষ থেকে আমরা আজকের আলোচনা শেষে খুবই একটা বাস্তবমুখী একটা সুপারিশ চাই এবং একটা ওয়ার্ক প্ল্যান যেটার মাধ্যমে আমরা তৈরি করতে পারব। কৃষি সাংবাদিকতা গুরুত্ব পাবে, কৃষি সাংবাদিকতার উপর কোর্স চালু করা উচিত হবে। এটি তো ভিন্নমত পোষণ আমরা সেমিনারের মূল প্রবন্ধে গণমাধ্যমে কৃষক চাহিদা ভিত্তিক পৃথক কৃষি পাতা, স্বতন্ত্র কৃষিভিত্তিক রেডিও টেলিভিশন ও বিশ্ববিদ্যালয় কৃষি সাংবাদিকতা কোর্স চালু সহ 15 দফা সুপারিশ তুলে ধরেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। ক্লাইমেট ইস্যুর সাথে গবেষণা, প্রযুক্তি, নানান ধরনের তথ্য যেগুলো আসছে, এগুলোকে যদি আপনি আগামীতে সাংবাদিকতা পেশার মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে বা গণমাধ্যমের মাধ্যমে জগতের কাছে যদি আমরা তুলে ধরতে না পারি, তাহলে আপনি আবার সেই ওখানে ভাত তৈরি হবে, ভাত পাক হবে, 10 জন মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে ফ্যানের জন্য। কৃষিকে শিল্পায়িত করে আমাদের রাষ্ট্রের উচিত হবে কৃষিকে ভ্যালু অ্যাডিশন করা। এসব সুপারিশের সঙ্গে সহমত পোষণ করে অন্যান্য চলমান সংবাদের পাশাপাশি কৃষি সংবাদকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী হাসানুল হকিম। গণমাধ্যমের প্রতি আহ্বান জানাবো, মূল সংবাদে শুরু করেন, মূল সংবাদে কৃষি খবর রাখবেন।
তাহলে আপনি আস্তে আস্তে বাধ্য হবেন সেই তথ্য সংগ্রহ করতে। কিন্তু ক্যাটালিস্ট ও সমষ্টির আয়োজনে সেমিনারে অধ্যাপক ডক্টর গোলাম রহমানের সঞ্চালনায় কৃষি সাংবাদিকতার উন্নয়নে কাজ করার আহ্বান জানান বক্তারা। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।